গল্পে বর্ণিত কোনো রকম কুসংস্কার আমরা সমর্থন করি না। আমাদের অনুরোধ, শ্রোতারাও শুধুমাত্র গল্প শোনার আনন্দে সংস্কারমুক্ত মনে গল্পটি উপভোগ করবেন। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। চলছে শীতের ঝোড়ো ইনিংস। আজ মকর সংক্রান্তি, চতুর্দিকে মেলার উৎসব। গঙ্গাসাগর মহাকুম্ভ ছাড়াও ছোট ছোট অসংখ্য মেলা আয়োজিত হয় এই সময় গোটা দেশ জুড়ে। আজ থাকল সেরকমই এক মেলায় ঘটে যাওয়া সম্পর্কের টানাপোড়েনের গল্প। সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থীর কলমে গল্প বান। গল্পটি শুনতে শুনতে গল্প একান্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন গল্প এলেই ঝট করে আপনার কাছে পৌঁছে যায়। শুনতে থাকুন আজকের গল্প। রোহিলখণ্ডের রেলপথ দিয়ে আমাদের ট্রেনখানা ছুটে চলেছিল। কৃষ্ণপক্ষের রাত্রি তখন প্রায় দ্বীপ্রহর। সন্ধ্যের কিছু পর থেকে সেই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তার আর বিরাম নেই। অন্ধকার দুদিক থেকে যেন গাড়িখানাকে ঠেসে ধরেছে। দূরে কোষ্ঠী পাথরের মতো কালো আকাশের গায়ে থেকে থেকে বিদ্যুতের কষ উঠছে আর মিলিয়ে যাচ্ছে। বাজের আওয়াজ আর বর্ষার অবিশ্রাম ঝড়ঝড় ধ্বনির কোনো অন্ত নেই। দুর্যোগ, ভীষণ দুর্যোগ। তৃতীয় শ্রেণীর ভাঙা গাড়ির সওয়ারি আমরা। জানালার ঝিলিমিলিগুলো নেই বললেই চলে। মাথার উপরে যে আচ্ছাদন, তারই অদৃশ্য অবকাশ বেয়ে অবিরল জলধারা যাত্রীদের ভিজিয়ে দিয়ে যাচ্ছে। যাত্রীর দল এতেই সুখী। তাদের চারপাশের ভিজে পোঁটলাপুঁটলির মতো তারাও নেতিয়ে পড়ে সুখে নিদ্রা দিচ্ছে। গাড়ি চলতে চলতে শেষ রাত্রির দিকে জঙ্গলের মাঝে এক জায়গায় থেমে গেল। তারপর প্রায় ঘণ্টাখানেক ধরে ভোঁ ভোঁ আওয়াজ করে সেও ঝিমিয়ে পড়ল। আর কোনো সাড়া শব্দ নেই, একমাত্র বৃষ্টির শব্দে বন মুখরিত। বজ্রধ্বনিও তখন থেমে গিয়েছিল। সকালবেলা জানতে পারা গেল, বর্ষায় রেলের রাস্তা ভেঙে যাওয়ায় একটা ট্রেন উল্টে গিয়েছে। যতক্ষণ না রাস্তা পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমাদের গাড়িখানা নড়বার আর কোনো সম্ভাবনা নেই। সংবাদটা শুনে যাত্রীরা হাঁপ ছেড়ে বাঁচল। বিপদ যতই গুরুতর হোক না কেন, না জানার অন্ধকারে পড়ে যাত্রীরা এতক্ষণ হাঁপিয়ে মরছিল। এবার তারা বেশ নিশ্চিন্ত হয়ে কবে কোন সালে কিরকম রেল দুর্ঘটনা হয়েছিল তারই আলোচনা করতে লাগলো। ব্যাপারটা মন্দ লাগছিল না। রেলপথে চলতে চলতে দুপাশের এইসব গাছপালা, যারা চোখের সামনে দিয়ে শুধুই পালিয়েই বেরিয়েছে, আজ তাদের সঙ্গে নিবিড় পরিচয়ের সুযোগ মিলে গেল। আমি গাড়ি থেকে নেমে ওরই মধ্যে কাছাকাছি ঘুরে বেড়াতে লাগলুম। বৃষ্টি তখন থেমে গিয়েছিল। বর্ষণ ধৌত নানান আভার সবুজের সমারোহ দেখে আমার রাত জাগা ক্লান্ত চোখ দুটি জুড়িয়ে গেল। দূরে একটা গাছে টকটকে লাল ফুল ধরেছিল। কি সে ফুল তা জানি নে, তবে তার মাথা অন্য সব গাছকে ছাড়িয়ে উঠেছে। মনে হতে লাগলো যেন সদ্য স্নাতা বনলক্ষ্মী সীমন্তে সিঁদুর পরে রোদে চুল শুকোচ্ছেন। বনের মধ্যে কিছুক্ষণ ঘুরে গাড়িতে ফিরে এসে দেখি যে যাত্রীদের মধ্যে বেশ একটু চাঞ্চল্য দেখা দিয়েছে। কে একজন সাহেব নাকি তাদের বলে দিয়েছে এক্ষুনি গাড়ি ছাড়বে। আশায় আশায় বোধহয় 2 ঘন্টা কেটে গেল। ক্ষুধা তৃষ্ণায় যাত্রীরা কাতর হয়ে পড়তে লাগলো। খাবার অথবা এক ফোঁটা জলও কোথাও নেই। অনেক লোক গাড়ি থেকে নেমে হেঁটেই রওনা হতে শুরু করলে।
দু একজনকে জিজ্ঞাসা করে জানলুম কাছাকাছি ওদের বাড়ি, এই 10 থেকে 20 ক্রোশের মধ্যে। কাজের লোক তারা। আমার তো কোনো কাজ নেই, কোথাও যাবার তাড়াও নেই। বসে বসে ভাবতে লাগলুম কি করা যায়। ক্রমে আমাদের কামরাও খালি হতে আরম্ভ করলে। একটি দুটি করে অধিকাংশ লোকই নেমে গেল। শেষকালে আমিও গাড়ি থেকে নেমে একটা দলের পেছন পেছন চলতে শুরু করে দিলুম। দেখাই যাক না, এরকম অভিজ্ঞতা সঞ্চয় করবার সুযোগ হয়তো আর মিলবে না। যাত্রীদের সঙ্গে ভিড়ে গেছি। রেলের রাস্তা থেকে নেমে গঙ্গার রাস্তা ধরা হয়েছে। হেঁটে হেঁটে সন্ধ্যার সময় আমরা একটা শহরের মতন জায়গায় এসে পৌঁছলুম। সেটা একটা পুরনো শহর, নাম মনে নেই। বাড়িগুলো নিচু, দেখলেই মনে হয় যেন অনেকদিন আগেকার তৈরি। যাত্রীরা ঠিক করলে রাত্রিটা এখানকার সরাইয়ে কাটিয়ে সকালে আবার যাত্রা শুরু করা যাবে। সরাইয়ে এসে যখন পৌঁছলুম তখন অন্ধকার বেশ ঘোরালো হয়ে এসেছে। সরাইয়ের অবস্থা দেখে মনে হয় সেও যেন অনেক দিনের পুরনো। অনেকখানি জায়গা চওড়া দেওয়াল দিয়ে ঘেরা। সেই দেওয়ালের গায়েই ছোট ছোট ঘর, মাঝখানটা ফাঁকা। ওই জমির স্থানে স্থানে আর ছাতের ওপরে বেশ ঘন জঙ্গল হয়ে আছে। ঘরগুলো অপরিচ্ছন্ন, কখনো সেখানে লোক বাস করেছে বলে মনে হয় না। বাজারে গিয়ে কিছু খেয়ে ওরই মধ্যে একখানা ঘর দেখে কম্বল বিছিয়ে শুয়ে পড়া গেল। পথশ্রমে শ্রান্ত দেহ কখন ঘুমের কোলে ঢলে পড়ল জানতেও পারলুম না। ঘুম ভাঙতে বেলা হয়ে গিয়েছিল। উঠে দেখি যাদের সঙ্গে গিয়েছিলুম তারা যে যার গন্তব্যস্থানে চলে গিয়েছে। অগত্যা আমি ঘুরে ফিরে সরাইটার সঙ্গে ভালো করে পরিচয় করতে লাগলুম। সরাইয়ের প্রকাণ্ড রাজবাড়ির মতন ফটক, কিন্তু তার রাজসিক ভাব আর নেই। রাজ্যহীন দারোয়ানের মতন শুধু সে দাঁত খিঁচিয়ে দাঁড়িয়ে আছে মাত্র। অসংখ্য ঘর, অনেক ঘর ভেঙে পড়েছে। এই ভাঙা বেওয়ারিশ ঘরগুলোর বেরিয়ে পড়া বর্গার উপরে কোনো রকমে একটু ছাউনি করে অনেক অনেক পরিবার স্থায়ীভাবে বাস করে। এদেরই অসংখ্য ছেলেপিলে মাকড়সার বাচ্চার মতো সরাইয়ে কিলবিল করে বেড়াচ্ছে। অসংখ্য কুকুর এখানে সেখানে বসে আছে। এদের হালচাল দেখে মনে হয় যেন এরাই এখানকার আসল মালিক। এক একটা ঘরে কুকুরই তার বাচ্চা নিয়ে শুয়ে আছে। দৈবাত কোনো যাত্রী সেখানে ঢুকলে কুকুরই চিৎকার করে বিরক্তি জানাচ্ছে। তাদের আবার ঘরও ভাঙা নয়, আস্ত। বলতে কি এই মানুষ বাচ্চাগুলোর চেয়ে কুকুরের বাচ্চাগুলো সেখানে অনেক যত্নে আছে। সরাই দেখা শেষ করে শহর দেখতে বেরুলুম। শহরের অবস্থা সরাইয়ের চেয়ে খুব বেশি উন্নত নয়। ছোট ছোট ভাঙা নিচু বাড়ি, মাঝে মাঝে একটা আস্ত নতুন বাড়ি। এরাই এ যুগের বড় লোক, অর্থাৎ রাইস। সে সময়ে সেখানে কিসের একটা মেলা বসবার আয়োজন হচ্ছিল। সন্ধান নিয়ে জানা গেল যে এই মেলা এখানে অনেক দিন থেকেই হচ্ছে, সেই সত্যযুগের কাছাকাছি সময় থেকে। অনেক দিনের কথা। একবার পার্বতী ভোলানাথের সঙ্গে ঝগড়া করে মনের দুঃখে চলে এসে এইখানে এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। গৃহস্থের মেয়ে ছিল না। তারা সেই সুন্দরী মেয়েটিকে দেখে নিজের সন্তানের মতন পালন করতে লাগল। ওদিকে কিছুদিন যেতে না যেতেই মহাদেব মহা মুশকিলে পড়লেন। খিদের সময় খাবার, মৌতাতের সময় কলকে, এসব দেয় কে? তিনি যোগাসনে বসে পার্বতীর খবরাখবর সব জেনে নিয়ে একদিন সেই কুটিরে এসে হাজির। পার্বতীর অভিমান তখনও ভাঙেনি। তিনি কিছুতেই যাবেন না, মহাদেবও ছাড়বেন না।
শেষকালে সেই গৃহস্থ ও তার স্ত্রী পার্বতীকে বুঝিয়ে স্বামীর সঙ্গে যেতে রাজি করালে। ভোলানাথ তখন খুশি হয়ে গৃহস্থকে বললেন, তোমার কি চাই বলো। গৃহস্থ এতক্ষণ কিছুই টের পায়নি। লোকটা বর দিতে চায় দেখে তার মনে খটকা লাগল। যা থাকে কপালে ভেবে সে বলে ফেললে, দেবতা যখন খুশি হয়েছ তখন তোমরা চিরকাল স্বামী স্ত্রীতে আমার ঘরে এসে বাস করো। আমি প্রাণপণে তোমাদের সেবা করব। মহাদেব তখন মহা প্যাঁচে পড়ে গেলেন, কিন্তু তখন আর উপায় নেই। তারা নিজেদের পরিচয় দিয়ে গৃহস্থের ঘরে রয়ে গেলেন। সেই থেকে আজ পর্যন্ত তারা নাকি সেইখানেই আছেন। যেদিন তারা আত্মপরিচয় দিয়ে সেখানে বাস করতে প্রতিশ্রুত হয়েছিলেন, প্রতি বৎসর সেই তিথিতে সেখানে মেলা বসে ও প্রায় 15 দিন ধরে মেলা চলে। আশেপাশের প্রায় 20-25 মাইল দূর থেকে লোকে এই মেলায় যোগ দিতে আসে। কদিন খুব ধুমধাম নাচ গান হয়। দেবতাদের দেখতে গেলুম। পার্বতীর সেই সোনার বর্ণ কালি হয়ে গিয়েছে। মহাকালের স্পর্শে তার সেই নবনীত দেহ পাথর হয়ে গিয়েছে। মেলা আরম্ভ হতে তখনও 2-3 দিন দেরি ছিল। মেলা স্থানে তখনই দোকানপাট বসে গিয়েছে। চারিদিক থেকে লোক আসছে। অনেক লোক মাঠে তাঁবু ফেলেছে। যাদের অবস্থায় কুলোয়নি তারা আকাশের তলাতেই বাস করছে। সরাইয়ে ফিরে এসে দেখি সেখানেও মেলার সাড়া পড়ে গিয়েছে। এই কয়েক ঘন্টার মধ্যে সেখানেও অনেক লোক এসে জমেছে। সেদিনটা কোনো রকমে সেইখানেই কাটিয়ে দেওয়া গেল। পরদিন উঠে দেখি যে সরাই একেবারে লোকে লোকারণ্য। শুধু ঘরগুলো নয়, মাঝখানের সেই ফাঁকা জমিতেও দলে দলে নরনারী বসে দাঁড়িয়ে জটলা করছে। সকালবেলা আর কোথাও না গিয়ে আমি সেইখানেই ঘুরে ফিরে দেখে বেড়ালুম। দুপুরবেলা খেয়ে দিয়ে দিবানিদ্রার আয়োজন করছি। এমন সময় তুবড়ি বাঁশির শব্দ শুনে বেরিয়ে দেখি এক সাপুড়ে সাপ খেলাচ্ছে। প্রকাণ্ড একটা গোখরো সাপ বাঁশির সঙ্গে সঙ্গে দুলছে আর ফুলছে। আরও একদিকে একটা লোক ভোজবাজি দেখাচ্ছে। খেলা দেখানোর চেয়ে লোকটার বক্তৃতা করবার শক্তি অদ্ভুত। বাজি দেখানো ছেড়ে দিয়ে রাজনৈতিক বক্তা হলে এর চেয়ে বেশি পয়সা রোজগার করতে পারত, সঙ্গে সঙ্গে খাতিরও পেত। আবার আরও একদিকে বাঁশবাজির আয়োজন হচ্ছে। এরা কথা কয় না, ঢাক বাজায়। ঢাকের আওয়াজ শুনে তাদের ঘিরে বিস্তর লোক দাঁড়িয়েছে। মোট কথা, সরাইয়ের মধ্যে একটা ছোটখাটো মেলা বসে গিয়েছে। যাত্রীদের ভারী ফুর্তি। না চাইতেই তারা পয়সা দিচ্ছে, খরচ করতেই তারা এসেছে। চারিদিক ঘুরে ফিরে আবার সাপুড়ের কাছে এসে দাঁড়ানো গেল। সে তখন খুব জমিয়ে ফেলেছে। কারুর মাথা, কারুর নাক, কারুর পকেট থেকে টপাটপ সাপ বের করছে। চারিদিক থেকে ঝপাঝপ পয়সা পড়ছে। সকলেই সন্ত্রস্ত। কখন কার কাছ থেকে সাপ বেরিয়ে পড়ে বোঝা মুশকিল। খেলা শেষ হয়ে গেলে সে পয়সাগুলো কুড়িয়ে গোখরো সাপের টুকরির মধ্যে ফেলে উঠবার উপক্রম করছে। এমন সময় একটা মুরব্বি গোছের লোক তাকে জিজ্ঞাসা করলে, এত তো গুণ শিখেছিস, খেলতে টেলতে কিছু জানিস? সাপুড়ে বললে, জানি বই কি কিছু কিছু। তবে খেল না। টাকা লাগবে, 5 টাকা দিতে হবে। 5 টাকা না 20 টাকা, 4টে টাকা দেব, খেল। সাপুড়ে চারিদিকে চাইতে লাগলো। একবার আমার দিকে দৃষ্টি নিবদ্ধ করেই সে মুখ ফিরিয়ে নিয়ে সেই লোকটাকে জিজ্ঞাসা করলে, কে খেলবে, তুমি? মুরব্বি লোকটা বললে, আমি খেলতে জানি নে,
টাকা দিচ্ছি, কেউ যদি জানে তো এগিয়ে আসুক। সাপুড়ে চেঁচিয়ে বললে, লালাজি টাকা দেবে, এর মধ্যে যদি কোনো গুণী থাকো তো এগিয়ে এসো, আধা আধি বখরা। দর্শকবৃন্দ চঞ্চল হয়ে উঠল। নূতন আমোদের আশায় তারা কলরব শুরু করে দিল। ব্যাপারটা কিন্তু আমার কাছে একেবারে প্রহেলিকা বলে মনে হতে লাগলো। কি যে হবে কিছুই ঠিক করতে না পেরে ভিড়ের মধ্যে চুপ করে দাঁড়িয়ে রইলুম। সাপুড়ে আবার চেঁচিয়ে বলল, দেখো, লালাজি 4 টাকা দেবে, প্রায় 10 টাকা হবে। যদি কেউ গুণী থাকো তো এগিয়ে এসো, যা পাবো তার অর্ধেক দেব। দুঃখের বিষয়, কোনো গুণী এগিয়ে এলো না। সাপুড়ে হতাশভাবে আরও একবার চারিদিকে চেয়ে সেই মুরব্বিকে বললে, হুজুর, মেলায় একজন গুণী এসেছে, আমি তাকে ডেকে নিয়ে আসব, কাল সকালে খেলা হবে। তারপর চারিদিকে ঘুরে কথাটা সবাইকে জানিয়ে দিয়ে বাঁক কাঁধে তুলে তুবড়ি বাজাতে বাজাতে সে একদিকে চলে গেল। মেলা উপলক্ষে এক রাইসের বাড়িতে সদাব্রত খোলা হয়েছিল। সেইখানে সন্ধ্যাবেলায় ব্রাহ্মণ ভোজন সমাধা করে ঘরে হজমিগুলির হিন্দি বিজ্ঞাপন পড়ছি। এমন সময় সেখানে সকালবেলাকার সেই সাপুড়ে এসে উপস্থিত। পশ্চিমে, বিশেষত সরাইয়ের মতন জায়গায় এরকম ব্যাপারে আশ্চর্য হবার কিছুই নেই। অগত্যা আমি তাকে বসতে বললুম। সে কম্বলের পাশে মাটিতে বসে বললে, তোমার বাড়ি বাংলায়? হ্যাঁ। সে বললে, আমি কলকাতা গিয়েছি, ভারী শহর। চুপ করে তার বায়ানাক্কা শুনে যেতে লাগলুম। জবাব দিচ্ছি না দেখে সে অস্বস্তি বোধ করতে লাগল। তারপর টপ করে কম্বল থেকে একটা বিড়ি তুলে মোমবাতির শিখায় ধরিয়ে নিয়ে ভকভক করে খানিকটা ধোঁয়া আমার মুখের উপর ছেড়ে দিলে। তারপর ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে আমায় বললে, তোমার কাছে একটা দরকারে এসেছি, বড্ড দরকার। কি দরকার বলো দেখিনি? সাপুড়ে উঠে গিয়ে দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিয়ে এলো। তারপর একটু ইতস্তত করে বলে ফেললে, কাল তোমাকে আমার সঙ্গে খেলতে হবে। খেলতে হবে? সে আবার কি? হ্যাঁ, অবশ্যই তোমাকে পড়তে টড়তে কিছু হবে না, সেসব যা কিছু করবার তা আমিই করব, যা পাবো আধা আধি। ব্যাপারটা তবুও আমার কাছে পরিষ্কার হলো না। আমি বললুম, দেখো বাপু, ওই খেলা টেলা যা বলছো সেসব আমি জানি না। সাপুড়ে অত্যন্ত হতাশার সঙ্গে বার দুয়েক চোখ মুছে বার দুয়েক মুখে চকচক আওয়াজ করে বললে, বাবু, ওসব কি আর এখনকার দিনে কেউ জানে? তবুও কি করি, পয়সা রোজগারের জন্য সবই করতে হয়, সব করতে হয়। কৌতূহল আর চেপে রাখা অসম্ভব হলো। জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি আমায় খুলে বলো তো, ওসব হেয়ালি ছাড়ো। সাপুড়ে আমার মুখের দিকে খানিকক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। এত সাধারণ ব্যাপার এ আবার কি লোক যে জানে না। কথাটা বোধহয় সে বিশ্বাস করতে পারছিল না। সে বললে, তোমাদের দেশের কামরূপের খেলা জানো না? বান মারা বিদ্যা। কামরূপ কামাক্ষার এই মারণ বিদ্যার কথা ছেলেবেলা থেকে শুনে আসছি। সে সম্বন্ধে অনেক সাংঘাতিক ইতিহাসও শোনা গেছে, কিন্তু শেষকালে কিনা আমাকেই। আমি বললুম, রক্ষে করো বাবা, ও সব আমার দ্বারা হবে না। সাপুড়ে বললে, ভয় পাচ্ছ কেন? এত ভয় পাবার তো কিছু নেই। ভাবতে লাগলুম, ভরসাই বা কোথায় তা তো বুঝতে পারছি না। কিন্তু আমাকে চিন্তা করবার অবসর না দিয়ে সে শুরু করলে, দেখো, আমরা মুখোমুখি হয়ে দাঁড়াবো, তারপর তুমি মাটি থেকে
চারটি ধুলো তুলে নিয়ে বিড়বিড় করে মন্ত্র পড়ে সেই ধুলো আমায় মারবে। আমিও মন্ত্র পড়ে সে মার যেন কাটিয়ে দেব। তারপর খানিকটা ধুলোতে মন্ত্র পড়ে আমি তোমায় মারব। তোমার যেন খুব লেগেছে এই ভাব দেখাবে। তারপর একটু মন্ত্র পড়ে সে জায়গাটায় ফুঁ দিয়ে মার কাটিয়ে আবার আমায় মারবে। এবারের মার খেয়ে আমি ঘুরে পড়ে যাব। এইরকম বার কয়েক পড়াপড়ি হয়ে আমাদের খেলা শেষ হবে। এর মধ্যে ভয় পাবার তো কিছুই নেই। বলতে কি প্রস্তাবটা আমার ভালোই লাগলো। উত্তেজনার অভাবে কয়েকদিন ঝিমিয়ে থাকা গিয়েছে। এ একটা মন্দ হবে না, বিশেষ আমার এই খাটুনিটা যখন নিরর্থক যাবে না। সুতরাং তাকে বললুম, আচ্ছা রাজি, কাল সকালে আমি ঠিক হাজির হব, তুমি এসো। সাপুড়ে চলে যাবার পর তার কথাগুলো মনে মনে আলোচনা করতে লাগলুম। অতগুলো লোককে বোকা বানিয়ে সেই মিথ্যা অভিনয় করবার কথা মনে হওয়ায় হাসি পেতে লাগল। একবার মনে হলো লোকটা আমাকেই বোকা বানাবে না তো। আমি তাকে ধুলো মারব, তারপর সে যদি বাহাদুরি দেখাবার জন্য আমাকে সত্যিকারের একটা বান ছাড়ে। সর্বনাশ, তাহলেই তো গিয়েছে। হায় হায়, এত সহজ কথাটা তখন মনে হলো না। ভয়ে ভাবনায় রাত্রি ভালো করে ঘুমোতে পারলুম না। পরদিন সকালে উঠে দেখি সরাইয়ে আর লোক ধরে না। একে কদিন থেকে সেখানে যাত্রীর ভিড় লেগেছিল। তার উপরে এই খেলার কথা কেমন করে সেই মেলায় গিয়ে পৌঁছেছিল। ফলে সেখান থেকে দলে দলে লোক আসতে লাগলো। সাপুড়ে আমাকে নিয়ে একেবারে কালকের সেই জায়গায় উপস্থিত করালো। তারপর বাঁক নিয়ে তুবড়ি বাজিয়ে একবার সাপ খেলিয়ে কিছু রোজগার করে নিলে। সাপ খেলানো শেষ হয়ে যাবার পর আমায় আসরে নিয়ে গিয়ে বললে, এই গুণী বাংলা থেকে এসেছে, সাধু লোক, অনেক বিদ্যের জানা আছে। এই অবধি বলে সে কালকের সেই লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। আজ আবার সেই মুরব্বী লোকটার খাতিরের অন্ত নেই। কোথা থেকে একটা মোড়া জোগাড় করে এনে সে জাঁকিয়ে বসেছে। আশেপাশে দু চারজন পারিষদ জুটেছে। সাপুড়ে তার কাছে গিয়ে বললে, কই টাকা দাও। লোকটা অত্যন্ত বিরক্তির সঙ্গে বললে, আগেই টাকা দিতে হবে। সাপুড়ে বললে, হ্যাঁ আগেই দিতে হবে, ও সব কারবার আমার নেই। মুরব্বী এবার অতি কষ্টে ট্যাঁকের 32টা পাক খুলে 4টি টাকা বের করে সাপুড়ের হাতে দিলে। টাকা কটা আমার হাতে দিয়ে সাপুড়ে চেঁচিয়ে বললে, যে খেলা দেখবে সে পয়সা ফেলো, বাজে লোক সরে যাও, ভিড় বাড়িও না। তার কথা শেষ হতে না হতে চারিদিক থেকে টপাটপ পয়সা পড়তে লাগলো। সাপুড়ে পয়সাগুলো কুড়িয়ে আমার জিম্মায় দিলে। আমি টাকা পয়সাগুলোকে কাপড়ের খুঁটে বেঁধে খেলবার জন্য প্রস্তুত হলুম। খেলা শুরু হলো। সাপুড়ে তুবড়ি বাজাতে বাজাতে আমার সামনে কুস্তির পায়তারার মতন পা ফেলে অর্ধচক্রাকারে ঘুরতে আরম্ভ করে দিলে। আমার ভয় তখনও ভাঙেনি। তার উপরে তার সেই হাত পা খেলানোর ওস্তাদি কায়দা দেখে আমার মনে হতে লাগলো এ যাত্রায় বোধহয় আর নিষ্কৃতি নাই। কোনো রকমে নিজেকে স্থির করে মাটি থেকে 4টি কাঁকড় তুলে নিয়ে মন্ত্র পড়ে তাকে ছুঁড়ে মারলুম। সে একটা হাত ঝেড়ে, রাম এ কিছুই নয়, এই রকম একটা ভাব দেখালে। তারপর সে 4টি কাঁকড় তুলে নিয়ে মন্ত্র পড়ে আমায় মারলে। ব্যাস, যা সন্দেহ করেছি তাই, ঠিক বান ছেড়েছে। তার কাঁকড় গায়ে লাগতেই আমার সর্বাঙ্গ একেবারে চিড়বিড়িয়ে উঠল। এখন কি করি? হাত পা আমার
ঠকঠক করে কাঁপতে আরম্ভ করল। সাপুড়ে আমার অবস্থা দেখে 2 পা এগিয়ে এসে আস্তে আস্তে বললে, কি ওরকম করছো কেন? খেলো খেলো। তাই তো, কিছুই তো হয়নি আমার। মাথাটা ঝেড়ে নিয়ে কাঁকর তুলে তাকে মারলুম। হায় বাপ বলে সে একেবারে বসে পড়ল। তারপর তখনই উঠে সে আমায় মারলে। আমিও তার দেখা দেখি 2-1 বার বসে পড়লুম। এইভাবে আমাদের খেলা চলতে লাগলো। প্রায় মিনিট 15 খেলা চলেছে। এমন সময়ে সেই মুরব্বি চেঁচিয়ে উঠল, এই তোমরা মিলে খেলছো না? ওরকম করে খেললে টাকা ফিরিয়ে দিতে হবে। অমনি চারিদিক থেকে চিৎকার শুরু হলো, আপোষে খেলছে, আপোষে খেলছে, আপোষে। ওরকম করলে চলবে না, চলবে না। খেলা থেমে গেল। সাপুড়ে তাদের সঙ্গে তর্ক জুড়ে দিলে। শেষকালে একজন মধ্যস্থ হয়ে মিটমাট করে দেওয়ায় আবার খেলা শুরু হলো। এবারে কিছুক্ষণ খেলা চলবার পর একবার আমার বান খেয়ে সাপুড়ে দমাস করে মাটিতে পড়ে গেল। কোনো রকম অবলম্বন না থাকলে লাঠি যেমন করে পড়ে যায়, সাপুড়ের পড়বার কায়দাও তেমনই আশ্চর্য। তাকে পড়তে দেখে চারিদিককার লোক সাবাস মারা, জয় কামাখ্যা মাই কি জয় বলে চেঁচিয়ে উঠল। ওদিকে সাপুড়ে আর ওঠে না। আমি কিছুক্ষণ অপেক্ষা করে তার কাছে গিয়ে দেখি যে তুবড়ি বাঁশিটা তার মুখের মধ্যে প্রায় আধখানা ঢুকে গিয়েছে, আর 2 কষ বেয়ে ভল ভল করে রক্ত বেরুচ্ছে। তাড়াতাড়ি বাঁশিটা তার মুখ থেকে টেনে বের করে দিয়ে আবার আমার জায়গায় এসে দাঁড়ালুম। কিন্তু সাপুড়ে আর উঠল না। আস্তে আস্তে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল। চারদিকের লোকেরা কোলাহল করে উঠল, ছেড়ে দাও, মরে যাবে, ছেড়ে দাও। আমি এবার এগিয়ে গিয়ে তার একখানা হাত টেনে বললুম, এই ওঠো। কিন্তু সে নিষ্পন্দ হয়েই পড়ে রইল। ইতিমধ্যে ভিড় ভেঙে 2-4 জন লোক সাপুড়ের কাছে এসে দাঁড়ালো। একজন তার চোখ টেনে পরীক্ষা করে বললে, মরে গেছে যে দেখছি। কি সর্বনাশ, মরে গেছে? আমার 2 কানে যেন জাহাজের ভোঁ বাজতে লাগলো। ইতিমধ্যে সাপুড়ের চারিদিকে রাজ্যের লোক এসে দাঁড়িয়েছে। মেয়েরা যারা ছিল তারা হাই হাই করতে আরম্ভ করে দিলে। একবার মনে হলো এই অবসরে লম্বা দিই, কিন্তু পা দুটো এত কাঁপতে লাগলো যে নড়তে পারলুম না। ইতিমধ্যে সেই মুরব্বি গোছের লোকটা ভিড় সরিয়ে দিয়ে আমাকে বললে, পাজি বদমাস, এখনই এর মার ছাড়িয়ে দে, নইলে আমরা তোকে মেরে খুন করব। দে ছাড়িয়ে। আমি ধীরে ধীরে সাপুড়ের কাছে গিয়ে যেন মন্ত্র আওড়াচ্ছি এইরকম ভাব দেখিয়ে তার কানে কানে বললুম, বন্ধু হে, আর কেন, এইবার উঠে পড়ো, নইলে এরা আমায় প্রহার দেবে বলছে। সাপুড়ে কিন্তু নির্বাক, নিষ্পন্দ। নিঃশ্বাস পড়ছে কিনা জানবার জন্য তার নাকের গোড়ায় হাত দিলুম, কিন্তু সেই দাড়ি গোঁফের জঙ্গলের কোন ফাঁক দিয়ে নিঃশ্বাস বেরিয়ে যাচ্ছিল কিছুই বুঝতে পারলুম না। ওদিকে সেই মুরব্বি লোকটা মহা আস্ফালন শুরু করেছে, ওঠাও ওকে, নইলে কোতওয়ালিতে দেব। অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠতে লাগল। কেউ কেউ প্রস্তাব করলে কোতওয়ালিতে দেওয়ার আগে বেশ করে প্রহার দেওয়া যাক। আমি সেই মুরব্বিটিকে একটু আড়ালে টেনে নিয়ে গিয়ে বললুম, এদের থামাও, নয়তো তোমারও বিপদ। মনে থাকে যেন তুমি টাকা দিয়ে খেলাটা শুরু করিয়েছিলে। কথাটা বোধহয় তার মনে লাগল। সে তখনকার মতো সকলকে নিরস্ত করে আমায় বললে, কিন্তু এখনই এর মার ছাড়াও।
আমি এবার সাপুড়ের বুকে কান দিয়ে পরীক্ষা করলুম। মনে হলো যেন অতি ক্ষীণ নিঃশ্বাস পড়ছে। একজনকে বললুম, জল নিয়ে এসো। তখনই জল এসে হাজির। আমি মন্ত্র পড়ে তার চোখে জলের ঝাপটা দিতে লাগলুম। প্রায় 10 মিনিট চেষ্টা করার পর সাপুড়ে চোখ চাইল। চারিদিকের লোকেরা জয়ধ্বনি করে উঠল। তাদের বললুম, একে তুলে আমার ঘরে নিয়ে চলো। কয়েকজন এগিয়ে এসে তাকে তুলে নিয়ে আমার কম্বলে শুইয়ে দিলে। একজন তার বাঁক নিয়ে এসে ঘরের এক কোণে রেখে দিলে। আমি তখন ঘর থেকে সবাইকে তাড়িয়ে দিয়ে তার শুশ্রূষা করতে লেগে গেলুম। কিছুক্ষণ বাতাস করবার পর সে যেন একটু সুস্থ বোধ করতে লাগল। আমি একজন লোককে ডেকে তার জন্য খানিকটা গরম দুধ আনতে পয়সা দিলুম। দুধ খেয়ে সে উঠে বসল। আমি তাকে জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি বলো দেখিনি? ওরকম করলে কেন? বলা নেই কওয়া নেই, আচ্ছা লোক তো তুমি। সাপুড়ে গ্যাঙাতে গ্যাঙাতে বলল, কি করি বলো? ওরা বলতে লাগলো মিলে খেলছে। এ না করলে কি আর উপায় ছিল? আর একটু হলেই যে হাতে দড়ি দিয়েছিলে বাপু। উফ, কি রক্ত। সাপুড়ে বললে, লোক দেখাবার জন্য আমরা টাকরায় ঘা করে রাখি। খেলবার সময় বাঁশি দিয়ে তাতে খোঁচা দিলেই রক্ত বেরোয়। কিরকম বেমক্কা লেগে যাওয়ায় একেবারে বেহুশ হয়ে পড়েছিলুম। আহা, কি কাজই করেছিলে। ইচ্ছে হলো লোকটার গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিই, কিন্তু কি জানি বাবা, আবার যদি দাঁত খিচিয়ে পড়ে। এই ভয়ে সেই অভিলাষ সংবরণ করে তাকে বললুম, শুয়ে পড়ো। সাপুড়ে শুয়ে পড়ল। রক্তপাতে তার শরীর খুব অবসন্ন হয়ে পড়েছিল। শুতে না শুতেই সে ঘুমিয়ে পড়ল। সমস্ত দিন ঘুরে ফিরে বিকেলে এসে দেখি তখনও সে ঘুমুচ্ছে। তাকে তুলে জিজ্ঞাসা করলুম, কিছু খাবে? সে বললে, একটু খিচুড়ি খাওয়াতে পারো? মনে হলো খিচুড়ি ছেড়ে তুমি এখন পোলাও খেতে চাইতে আমাকে তাই খাওয়াতে হতো। উফ, আজ কি ভাড়াই না কেটেছে। তাকে বসিয়ে আবার বাজারে চললুম খিচুড়ির ব্যবস্থা করতে। রাত্রি 8টা কি 9টার মধ্যে খিচুড়ি তৈরি করে তাকে খেতে দিলুম। তৃপ্তির সঙ্গে খেয়ে এসে বললে, বেশ হয়েছে। আমিও খেয়ে তার পাশে শুয়ে পড়লুম। সকালবেলা সাপুড়ে বললে, এবার আমি যাই। কালকের টাকা পয়সাগুলো তার হাতে দিয়ে বললুম, হ্যাঁ যাও, আর কখনো এমন খেলা খেলো না। সাপুড়ে বসে বসে পয়সাগুলো গুনে 2 টাকা আর 1 মুঠো পয়সা আমার দিকে এগিয়ে বললে, এই নাও তোমার বকরা। কিন্তু তার সেই মুখ দিয়ে রক্ত ওঠা পয়সা ছুঁতে আমার প্রবৃত্তি হলো না। আমি বললুম, ও আমি নেব না, তুমি নিয়ে যাও। সাপুড়ে আশ্চর্য হয়ে বললে, কেন নেবে না? আমি বললুম, ও তুমি নিয়ে যাও, তোমায় আমি দিচ্ছি। সাপুড়ে এবার অত্যন্ত দুঃখিত হয়ে বললে, আমার ওপর নারাজ হয়েও না বাবু। না না, আমি খুশি হয়ে তোমায় দিচ্ছি। সে আর কথা না বলে পয়সাগুলো তুলে নিয়ে রাখলে। তারপর কোণ থেকে বাঁক তুলে কাঁধে ফেলে বললে, চললুম। সাপুড়ে চলে গেল। বসে বসে ভাবতে লাগলুম, উফ, কি বাঁচনটাই না বেঁচে গেছি। লোকটা মরে গেলে এরা তো আমাকে ঠেঙিয়েই মেরে ফেলতো। এদের হাত থেকে উদ্ধার পেলেও পুলিশের হাতে গিয়ে মরতে হতো। বিপদ একেই বলে। গোর লাগে বাবু। মুখ তুলে দেখি এক বৃদ্ধ
সস্মিত নেত্রে আমার সামনে দাঁড়িয়ে। তুমি কে বাবা? আমি মুসাফির, তোমার পাশের ঘরেই থাকি। বৃদ্ধ আমার কম্বলে বেশ জাঁকিয়ে বসলে। আমি তাকে বিশেষ আমল না দিয়ে এদিক ওদিক চাইতে আরম্ভ করে দিলুম। কিছুক্ষণ পরে সে বললে, বাবু সাহেবের বাড়ি বাংলায়? হ্যাঁ। ঠিক হয়েছে, বেশ হয়েছে। তোমার সঙ্গে এসেছিল ব্যাটা চালাকি করতে। কার কথা বলছো? ওই ব্যাটা দাগাবাজ চোর সাপুড়েটার কথা। চুপ করে রইলুম। এ কথার আর কি উত্তর দেব? বৃদ্ধ আবার শুরু করলে, বাবু, এ বিদ্যে আপনি কতদিন শিখেছেন? আমার হাসি পেল। বললুম, বেশি দিন নয়, এই পরশু সন্ধেবেলা। আমার কথা শুনে বৃদ্ধ হেসে ফেললে। সে আবার কি প্রশ্ন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমি জিজ্ঞাসা করলুম, তুমি বুঝি মেলা দেখতে এসেছ? সে বললে, না বাবা, আমরা শহরে চলেছি। এখানে মেলা দেখতে এসেছি। আমরা গায়ক, শহরে মেলায় গান গেয়ে পয়সা রোজগার করি। 6 মাস ঘরে থাকি, চাষবাস করি, আর 6 মাস ঘুরে বেড়াই গান গেয়ে গেয়ে। এই শ্রেণীর লোক এর আগেও আমি অনেক দেখেছি। জিজ্ঞাসা করলুম, তোমার স্ত্রী সঙ্গে আছে তো? হ্যাঁ, আছে। আগের দিন সন্ধ্যাবেলায় পাশের ঘরে একটি যুবতীকে দেখেছিলুম। বৃদ্ধকে জিজ্ঞাসা করলুম, ওই বুঝি তোমার স্ত্রী? সে বলে যেতে লাগলো, 2 বিয়ে, বড় স্ত্রী ছেলেপিলে নিয়ে বাড়িতেই থাকে। তার বয়স হয়েছে, ঘুরতেও পারে না, কাজেই তাকে আবার বিয়ে করতে হয়েছে। সে আরো অনেক দুঃখের কাহিনী জানিয়ে বললে, তোমার মতো যদি কোনো গুণ জানা থাকতো তাহলে এত কষ্ট পেতুম না। মনে হলো বলি, তাহলে বৃদ্ধ বয়সে ফাঁসি হতো। বৃদ্ধ কিছুক্ষণ কোনো কথা বললে না, বিমর্ষ হয়ে বসে রইল। আমি তাকে বললুম, দেখো, ভগবান তোমায় যা গুণ দিয়েছেন তাতে বনের পশু বশ হয়। তুমি দুঃখ করো না, তুমিও গুণী। বৃদ্ধ বললে, কিন্তু হে গুণে তো আমার পেট ভরে না। তুমি সাধু লোক, তুমি যদি দয়া করো। আমার কাছে কি আছে বাবা, আমি গরিব, তোমার চেয়েও গরিব। বৃদ্ধ এবার একটু হেসে বললে, তোমার কাছে যা আছে তার একটি কণাও যদি আমায় দাও তাহলে। অবাক করলে, কি চাই এ বৃদ্ধ আমার কাছে? আমি জিজ্ঞাসা করলুম, কি চাই তোমার, বলো, আমার সাধ্য থাকলে দেব। এবার সে একটু প্রফুল্ল হয়ে বললে, তোমার গুণ আমায় শিখিয়ে দাও, বেশি না, একটুখানি। বৃদ্ধ আমার হাত চেপে কাতর স্বরে বলে যেতে লাগলো, তোমার ভালো হবে, আমি বলছি তোমার ভালো হবে। ঘরে আমার বাচ্চারা রয়েছে, তাদের পেট ভরে খেতে দিতে পারি না। তার চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। আচ্ছা, বিপদে পড়া গেল। এখন এ থেকে উদ্ধার পাই কি করে তাই ভাবতে লাগলুম। এদিকে বৃদ্ধের কান্নার বেগ বেড়েই চলেছে। শেষকালে তার আবার হিঁচকি উঠতে আরম্ভ করলে। তার মুখ দেখে আমার ভয় হতে লাগলো। এও কি সাপুড়ের মতো দাঁত খিঁচিয়ে পড়বে নাকি? তাকে সান্ত্বনা দিয়ে বললুম, দেখো, এ বিদ্যে গৃহস্থকে শেখাতে মানা আছে। তুমি যাও, এখন আমি বেরুচ্ছি। বৃদ্ধ ওঠে না।
শেষকালে ওর হাত ধরে বের করে দিয়ে তখনকার মতন আত্মরক্ষা করলুম। মেলায় ঘুরে ঘুরে সন্ধে অবধি কাটিয়ে ঘরে এসে রান্না চড়িয়েছি। এমন সময় মিঠে সুরে ডাক এলো, বাবু সাহেব। মুখ তুলে দেখি সেই বৃদ্ধস্ব তরুণী ভার্যা চৌকাঠের কাছে দরজাটি ধরে দাঁড়িয়ে আছে। আমি বললুম, ওখানে কেন, ভেতরে এসো। তরুণী যেমন অবস্থায় ছিল ঠিক তেমনই অবস্থাতেই দাঁড়িয়ে রইল। সংকোচে তার পা উঠছিল না। আবার বললুম, এসো এসো, দাঁড়িয়ে কেন, বসো। এবার সে ভয়ভঙ্গুর ভঙ্গিতে এগিয়ে এসে জিজ্ঞাসা করলে, কি রান্না হচ্ছে? মনে মনে বললুম, তোমাদের মুন্ডু। প্রকাশ্যে বললুম, খিচুড়ি খাবে? না বলে সে কম্বলের ওপর ধপাস করে বসে পড়ল। বললুম, খাও না, বেশ রান্না হয়েছে। সে বললে, না, তোমরা মাছ খাও। কে বলেছে? আমার স্বামী। বোঝা গেল যে আমার সম্বন্ধে ইতিপূর্বে তাদের আলোচনা হয়েছে। এটাও বুঝতে পারলুম, রাত্রে আমার ঘরে এসে এই যে ভাব জমাবার চেষ্টা, এর মধ্যেও অনেকখানি সেই বুড়োরই কারসাজি। মনে মনে ব্যাপারটার একটা হিসাব নিকাশ করছি। এমন সময় তরুণী বলে উঠল, খুব জব্দ করে দিয়েছিলে তুমি সেই সাপুড়েটাকে। এই কথা বলে সে হাসতে লাগলো। হাসি আর থামে না, একেবারে কম্বলের ওপর লুটিয়ে পড়ল। আমি উনুনের ধারে বসে মজা দেখতে লাগলুম। তরুণী কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উঠে বসল। তখনও তার মুখে হাসি লেগে রয়েছে। সকালবেলা স্বামী এসে কাঁদতে শুরু করেছিল, রাত্রিবেলা স্ত্রী হাসতে শুরু করলে। ব্যাপার কি? আমি উনুনের কাছ থেকে উঠে তার কাছে গিয়ে দাঁড়ালুম। কাছে আসতেই সে মুখ তুলে আমার দিকে চাইলে। সুন্দর তার মুখ, কিন্তু তার চেয়েও সুন্দর তার চোখ দুটি। অমন কালো আর অমন পরিষ্কার চোখ আমি আগে দেখিনি। সেই স্বচ্ছ চোখ দুটোর ভিতর দিয়ে তার অন্তরটা স্পষ্ট দেখা যেতে লাগলো। আমি বললুম, জব্দ যে যার নিজের দোষেই হয়, কে কাকে জব্দ করতে পারে? এবার সে আর কোনো ভনিতা না করে একেবারে বলে ফেললে, বাবু, তোমার বিদ্যে আমায় একটু শিখিয়ে দাও না। এইটাই আমি আশা করেছিলুম। বললুম, মেয়ে মানুষে বিদ্যে শিখতে পারে না। তবে আমার স্বামীকে শিখিয়ে দাও। না, তাকেও শেখাবো না। তরুণী কোনো কথা না বলে আমার মুখের দিকে চেয়ে বসে রইল। আমি বললুম, এবারে তুমি যাও, আমি খাবো। তা খাও না। না, কারুর সামনে আমি খাই না। অত্যন্ত অনিচ্ছায় সে উঠে চলে গেল। তরুণীকে যে তার স্বামী পাঠিয়ে দিয়েছিল সে বিষয়ে আমার আর বিন্দুমাত্র সন্দেহ ছিল না। ওদের স্বামী স্ত্রীর মধ্যে এ সম্বন্ধে কি কথা হয় শোনবার জন্য আমি আস্তে আস্তে তাদের দরজার কাছে গিয়ে দাঁড়ালুম। আমি আসবার আগে বোধহয় দু একটা কথা হয়ে গিয়েছিল। শুনলুম তরুণী বলছে, মেয়ে মানুষের এ বিদ্যে হয় না। বুড়ো জিজ্ঞাসা করলে, আমাকে শেখাবে না? তরুণী বললে, সে কথাও জিজ্ঞাসা করেছিলুম, কিছুতেই শেখাতে চায় না। বুড়ো বললে, আবার যাবি, কিছুতেই ছাড়িস নি, দেখবো তুই কেমন বাহাদুর।
তরুণী কিছু না বলে গুনগুন স্বরে গান শুরু করলে। বুড়ো বললে, গান থামা, আমার কথা বুঝতে পারলি? কাল সকালে যেমন করে হোক রাজি করাবি। তরুণী বললে, আচ্ছা, আমি ঠিক করে নেব। সব শুনে ঘরে ফিরে এসে মতলব আঁটতে লাগলুম। কালই এ স্থান হতে লম্বা দিতে হবে। বেশি দিন থাকলে এখান থেকে প্রাণ নিয়ে ফিরে যাওয়া মুশকিল হয়ে পড়বে। পরদিন সকালে আসন তুলে সরাই থেকে সরে পড়বার মতলব করছি। এমন সময় এক মুখ হাসি নিয়ে তরুণী আমার ঘরে এসে ঢুকল। জিজ্ঞাসা করলুম, কি অত হাসি কিসের? সে বললে, আমার স্বামী মেলাতে গেছে, তোমার সঙ্গে একটু দেখা করতে এলুম। বটে, এসো ভেতরে এসে বসো। কম্বলটা আবার বিছিয়ে দিলুম। তরুণী তার উপর বসে বললে, কোথাও বেরুবে নাকি? হ্যাঁ, অনেকদিন হয়ে গেল, এবার যেতে হবে। এরই মধ্যে কোথায় যাবে? মেলা আগে শেষ হয়ে যাক, আমরাও চলে যাব, তুমিও চলে যেও। সে তো অনেক দিন, অতদিন থাকা আমার চলবে না। তরুণী এবার একটা চোরা কটাক্ষ হেনে বললে, তবে যাবার আগে তোমার বিদ্যা আমায় শিখিয়ে দিয়ে যাও। ভাগ্যে আমার কোনো বিদ্যাই ছিল না। তা না হলে সমস্ত বিদ্যার বোঝা তখনই সেই অতল কালো আঁখি সমুদ্রের কূলে নামিয়ে দিতে হতো। বিদ্যা নাই বলে একবার আফসোসও হলো, কিন্তু তখনই মগজটাকে ঠিক করে তরুণীকে বললুম, দেখো, তোমার স্বামী তোমার উপর অত্যাচার করে। একটি চালেই তরুণী মাত। তার ছলো ছলো চোখ দুটো মুহূর্তের মধ্যে সজল হয়ে উঠল। সে বললে, মারে বাবু, বড্ড মারে। তুমি আবার তোমার স্বামীকে এই বিদ্যে শেখাবার কথা বলছো। একবার শিখলে আগে সে তোমার উপর প্রয়োগ করবে। দেখছো তো সেই সাপুড়ের অবস্থা। আমরা সন্ন্যাসী মানুষ, জঙ্গলে বাঘ, ভালুক, সাপ, কত রকমের জানোয়ারের সাথে দেখা হয়। এই বিদ্যা জানা থাকলে আমাদের অনেক সুবিধা হয়। তরুণী এবার সরে বসে মিনতির সুরে বললে, বাবু সাহেব, কখনো তুমি ওকে শিখিও না, তাহলে আমার রক্ষে থাকবে না। তাকে আশ্বাস দিয়ে বললুম, খেপেছ তুমি? নিশ্চিন্তে থাকো, আমি ওকে কিচ্ছু শেখাবো না। তরুণী তার ডান হাত থেকে আঁচলটা তুলে একটা দাগ দেখিয়ে আমায় বললে, এই দেখো, মারের দাগ। বললুম, আহা, বুড়োটা ভারী বাজি তো। সহানুভূতির কথা শুনে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে একটু চুপ করে থেকে বললে, বাবু, তুমি আমায় নিয়ে চলো। আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাব, যা করতে বলবে তাই করব, শুধু আমায় মেরো না। আমি কোনো জবাব না দিয়ে তার মুখের দিকে চেয়ে রইলুম। সে আবার বললে, চলো বাবু, বুড়ো নেই এই বেলা, চলো। প্রমাদ গুনতে লাগলুম। এ যাত্রায় দেখছি কিছু না ঘটে আর যায় না। যেদিকে তাকাই সেদিক থেকেই একটা না একটা বিপদ এসে হাজির হয়। যুবতীটি আবার বললে, নিয়ে যাবে আমায়? তার মন ভোলাবার জন্য বললুম, গাইতে পারো? সে বললে, পারি। একটা গান শোনাও না। বলা মাত্র একবার গলা খাঁকারি দিয়ে গান শুরু করলে। সুন্দর তার গলা, আর কি অবলীলায় সে গাইতে লাগলো।
সে গানের ভাষা এখন আর আমার মনে নেই, তবে তার ভাব হচ্ছে, যমুনার দুকুল ভরে মেঘের গায়ে ছায়া নেমেছে, দেবকীর কালো ছেলে সেই অন্ধকারে আত্মগোপন করে বাঁশি বাজাচ্ছে, রাধার কানে সে আকুল আহ্বান গিয়ে পৌঁছচ্ছে। বাইরে যাবার জন্য তার মন উতলা হয়ে উঠেছে। চারিদিকে নিবিড় অন্ধকার, পৃথিবীতে কেউ কোথাও নেই। মিলনের এমন অবসর আর হবে না। কিন্তু রাধা যে পথ দিয়ে বাড়ি থেকে বেরুবে, সেই পথেই তার গুরুজন বসে রয়েছে। কেমন করে সে অগ্রসর হবে? গানের প্রতিটি কথায় সে কি দরদ, সে কি আকুলতা। গান চলেছে, এমন সময়ে তার স্বামী এসে উপস্থিত হল। স্বামীকে দেখে তরুণী গান থামিয়ে ফেললে। আমি বললুম, থামলে কেন? তরুণী যেমন হঠাৎ গান ছেড়ে দিয়েছিল, তেমনি হঠাৎ গান শুরু করলে। কিন্তু স্পষ্ট বুঝতে পারা যেতে লাগলো যে এ যেন সে গান নয়। গানের মধ্যে সে দরদ আর সে আকুলতা আর নেই। একটা দম দেওয়া মানুষ পুতুল যেন গেয়ে চলেছে। গান থেমে গেলে একটা সিকি তাকে দিয়ে বললুম, এই নাও, তোমার গান শুনে আমি বড় খুশি হয়েছি। সিকিটা তখনই ফিরিয়ে দিয়ে বললে, আমি পয়সা চাই না, তোমাকে খুশি করতে পেরেছি, তাই আমার যথেষ্ট পুরস্কার। এই বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি বৃদ্ধকে বললুম, তোমার স্ত্রীর গলা ভারী মিষ্টি, বেশ গান গায়। বৃদ্ধ বললে, মন দিয়ে তো শেখে না, তাহলে ওর চেয়ে ঢের ভালো গাইতো। আমার বড় স্ত্রীর বয়স ওর চেয়ে 10 বছর বেশি হবে, কিন্তু ওর চেয়ে ঢের ভালো গায়। আমি বললুম, ও। বুড়ো উঠতে উঠতে বললে, বাবু, আমার ওপর দয়া হলো না? তার কথায় কোনো উত্তর দিলাম না দেখে সে আস্তে আস্তে চলে গেল। কম্বলটা গুটিয়ে রাখছিল। এমন সময় পাশের ঘর থেকে বুড়োর চিৎকার শুনতে পেলুম। তাড়াতাড়ি উঠে দরজার পাশে দাঁড়িয়ে শুনি সে তার স্ত্রীকে বলছে, যা, পয়সা নিয়ে আয়। তরুণী কিছু বলছে না। বুড়ো বলছে, ভারী বদমাস, এত করে বললুম কিছুতেই শেখালো না, ওর সঙ্গে আবার খাতির কিসে? যা, এক্ষুনি যা। সেখান থেকে সরে এলুম। একটু বাদেই তরুণী আমার ঘরে এসে ঢুকল। প্রথমে আমি কিছুই বললুম না। সে এসে দরজাটি ধরে চুপটি করে দাঁড়িয়ে রইল। একবার তার মুখের দিকে চেয়ে দেখলুম সংকোচে সে লাল হয়ে উঠেছে, কিন্তু কিছু বলতে পারছে না। অবস্থাটা সরল করবার জন্য বললুম, কি? সে বললে, কিছু না। আজ রান্না করবে না? না, আজ আর রাঁধব না। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এসে চলে যাবার উপক্রম করছে দেখে আমি বললুম, তোমার পয়সাটা নিয়ে যাও। পয়সা? তোমার কাছ থেকে আমি পয়সা নেব না। এরপরে আর কিছু বলতে পারলুম না। সে বললে, তুমি যে এক্ষুনি চলে যাবে বলেছিলে, তা এক্ষুনি যাও না। কেন? এই কেনর জবাব সে দিল না বটে, কিন্তু তার মনের কথা বুঝতে আমার দেরি হলো না। কম্বলটা গুটানোই ছিল, তখনই সেটাকে বগলে নিয়ে উঠে পড়লুম। যাবার সময় আস্তে আস্তে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বললে, আমায় মনে রেখো।
সরাই থেকে বেরিয়ে একটা চওড়া রাস্তা ধরে উত্তরমুখ পা চালিয়ে দেওয়া গেল। লোকে বললে এই পথ একেবারে দিল্লি অবধি গিয়েছে। জনহীন ধূসর পথ, দুপাশে জঙ্গল, কোথাও নিবিড়, কোথাও ফাঁকা। এরই ভিতর দিয়ে আমার মন ক্লান্ত পা দুটোকে টেনে নিয়ে চলেছে মনেরই কোনো অজানা স্থানে। চলতে চলতে বেলা পড়ে এলো। দূরের আবছায়াগুলো অন্ধকারে পা ফেলে ফেলে নিঃশব্দে আমার চারপাশে এসে জমতে লাগলো। হঠাৎ এক ফোঁটা বৃষ্টির জল আমার রৌদ্রদগ্ধ তপ্ত দেহের উপর পড়ায় চমকে উঠলুম। ওপর দিকে চেয়ে দেখি চিরবিরহী আকাশের নয়ন অশ্রু সজল হয়ে উঠেছে। আমার মনে পড়ল পেছনে ফেলে আসা সেই তরুণীর কথা, তার সেই অশ্রু সজল কালো চোখের কথা, যার সঙ্গে জীবনে আর কখনো দেখা হবার সম্ভাবনা নেই, অথচ এই চিরবিরহের ছলে যার সঙ্গে চির মিলন হয়ে রইল, তার কথা। চারিদিককার এই আলো আঁধারের আবছায়া ভেদ করে তারই মৃদু কণ্ঠ আমার কানে এসে বাজতে লাগলো, আমায় মনে রেখো। আপনারা শুনছিলেন সাহিত্যিক প্রেমাঙ্কুর আতর্থীর কলমে গল্প বান। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল প্রিয়জনের সাথে শেয়ার আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।